আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চঞ্চল মণ্ডল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের আলোচনা করব। এটি অধ্যায় হচ্ছে পঞ্চম এবং অধ্যায়ের নাম ইনপুট অ্যান্ড আউটপুট ইউনিটস। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রকার ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে ধারণা, কম্পিউটারের ইনপুট এবং আউটপুট যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করব এবং মেমোরি ও বিভিন্ন প্রকার মেমোরি সম্পর্কে ধারণা, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এরকম বিভিন্ন প্রকার মেমোরি সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আসি কম্পিউটার হার্ডওয়্যার। আমরা জানি যে যন্ত্র বা যন্ত্রাংশ বা ডিভাইস যেগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, ধরতে পারি, যেগুলো ধরা যায়, আমরা যেগুলো দেখি, সেগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ। অর্থাৎ হার্ডওয়্যারকে সচল করতে সফটওয়্যার ব্যবহৃত হয়। সফটওয়্যারগুলো দেখা যায় না, এটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে আমরা সফটওয়্যার সম্পর্কে পরে জানবো। আমরা এই অধ্যায়ে হার্ডওয়্যার সম্পর্কে তোমাদের আলোচনা করব। এখানে একটা হার্ডওয়্যার দেখানো আছে, এটা হচ্ছে সিআরটি মনিটর। এটি একটি হার্ডওয়্যার যেটি আমরা আউটপুট ডিভাইস বলে থাকি। এটি একটি মাউস, তারবিহীন মাউস এবং একটি পেন ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছি একটি কিবোর্ড, এখানে একটি প্রিন্টার, সবগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কাকে বলবো? কম্পিউটারের সকল যন্ত্রাংশকে আমরা হার্ডওয়্যার বলবো। একে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা জানি যে ইনপুট ডিভাইস কি, যে ডিভাইসের মাধ্যমে আমরা কোনো তথ্য বা উপাত্তকে কম্পিউটারে প্রবেশ করাই, কম্পিউটারকে দেই, যেটি প্রসেস করতে হবে। তাহলে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট প্রদান করা হয়, সেইগুলোকে প্রসেস করার জন্য যে ডিভাইস প্রয়োজন সেই ডিভাইসগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। এই প্রসেসিং ডিভাইস কী কী সমন্বয়ে গঠিত? র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর বা মাইক্রো প্রসেসর ইত্যাদি। এর মাধ্যমে এই ডিভাইসগুলো দিয়ে প্রসেসিং ডিভাইস গঠিত। অর্থাৎ ইনপুটে প্রদত্ত তথ্যগুলোকে কীভাবে প্রসেস করবে সেই কাজগুলো এই র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর এগুলো করে আউটপুটে সেগুলো সেই প্রসেসকৃত তথ্যকে আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করবে। তাহলে আর একটা ডিভাইস হবে আমাদের আউটপুট ডিভাইস, অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে আমরা প্রসেসকৃত ফলাফল আমরা দেখতে পাবো। যেমন মনিটর একটা আউটপুট ডিভাইস, এর মাধ্যমে আমরা আউটপুটে কি ইনপুটের প্রদত্ত তথ্যকে আউটপুটে দেখতে পাই, প্রসেসকৃত তথ্যকে। তাহলে আমরা কম্পিউটারের হার্ডওয়্যারকে এই সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি: ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস। প্রথমে আসি ইনপুট ডিভাইস। যে ডিভাইস দ্বারা কম্পিউটারকে বিভিন্ন তথ্য প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। আমরা পূর্বেই বলেছি যে বিভিন্ন তথ্য বা উপাত্তগুলো আমরা কম্পিউটারকে প্রদান করি যে ডিভাইসের মাধ্যমে, সেই ডিভাইসগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি। বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস আছে। সেই ডিভাইসগুলো হলো কি? মূল একটি ডিভাইস হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ছাড়া কম্পিউটার চালানোই অসম্ভব। কিবোর্ড খুবই প্রয়োজন। একটা কিবোর্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো কি থাকে, 104টা থেকে 120-25টা এরকম বিভিন্ন ধরনের কিবোর্ড আছে। এরপরে মাউসও একটা খুবই গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এর সাহায্যে বিভিন্ন তথ্য দেওয়া হয়।
আমরা একটি মাউস দেখতে পাচ্ছি, একটি তারযুক্ত, এটা দুই প্রকার হতে পারে, তারযুক্ত বা তারবিহীন। কিবোর্ডটিও তারযুক্ত বা তারবিহীন দুটোই হতে পারে। এই আর একটা মাউস, এটা হচ্ছে তারবিহীন মাউস। স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। স্ক্যানারের সাহায্যে আমরা বিভিন্ন হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করতে পারি। পুরানো বিভিন্ন ধরনের ছবি, তথ্য এগুলো উদ্ধার করতে পারি, আমরা সফট কপিতে পরিণত করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। এই যে একটা ওএমআরের ছবি দেখানো আছে, এটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এর সাহায্যে আমরা বিভিন্ন নৈমিত্তিক উত্তরপত্র মূল্যায়ন করতে পারি। পূর্বেই আমরা এ সম্পর্কে জেনেছি। ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এটাও বিভিন্ন প্রকার বর্ণ পড়তে পারে। বারকোড রিডার, বিভিন্ন পণ্যের গায়ে যে বারকোড থাকে, সেই বারকোডের সাহায্যে দাম বা বিভিন্ন কোড যুক্ত থাকে, সেগুলো পূর্বে কম্পিউটারে রক্ষিত তথ্যের সাথে মিলিয়ে পড়তে পারে বারকোড রিডার। টাচ স্ক্রিন, এটা অতি পরিচিত, আমরা এখন এই টাচ স্ক্রিনের সাথে পরিচিত, কারণ আমাদের অধিকাংশের মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের স্ক্রিনটা অ্যান্ড্রয়েড সেটের টাচ স্ক্রিন। তাহলে এটাও একটা, আমরা টাচ করে ইনপুট বিভিন্ন তথ্য দিতে পারি, তাই এটা একটি ইনপুট ডিভাইস। এরপরে আমরা আসি আউটপুট ডিভাইস। যে ডিভাইস দ্বারা কম্পিউটারকে প্রদত্ত বিভিন্ন তথ্য প্রসেসের পর ফলাফল প্রদত্ত হয় তাকে আউটপুট ডিভাইস বলে। অর্থাৎ প্রসেসকৃত তথ্যকে আমরা আউটপুটে দেখতে পারি যে ডিভাইসের মাধ্যমে, বা আউটপুটে নিতে পারি, সেই ডিভাইসগুলোকে আমরা আউটপুট ডিভাইস বলছি। আউটপুট ডিভাইস কি? মনিটর একটা আউটপুট ডিভাইস, এটি অত্যাবশ্যকীয় প্রয়োজন, এটি ছাড়া চলা সম্ভব নয়। তাহলে এটা একটা মনিটর, একটা এলইডি মনিটর দেখানো আছে। এরপর হচ্ছে প্রিন্টার একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সফট জিনিসগুলো দেখি থাকি কম্পিউটারে, সেগুলোকে প্রিন্ট করে আউটপুটে ফলাফল একটি হার্ড কপি পেতে পারি প্রিন্টারের মাধ্যমে। একটা প্রিন্টারের ছবি এখানে দেখানো আছে, যে আমরা হার্ড কপি এই প্রিন্ট করতে পারে। স্পিকার আমরা শব্দ শুনি, একটি গান বা বিভিন্ন প্রকার শব্দ আমরা শুনতে পারি এই স্পিকারের মাধ্যমে। এরপর হচ্ছে হেডফোনও একটা স্পিকারের কাজ করে। হেডফোনটা ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস, আমরা ইনপুট হিসেবেও দিতে পারি, আউটপুট হিসেবেও দিতে পারি। প্রজেক্টর ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি, কম্পিউটারের বিভিন্ন প্রকার মেমোরি। তাহলে আমরা মেমোরি কাকে বলবো? যে কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে। স্থায়ীভাবে হতে পারে বা অস্থায়ীভাবে হতে পারে, দুইভাবেই ডাটা সংরক্ষণ করা যায়। স্থায়ী মেমোরি আছে যেগুলো কম্পিউটার তৈরি করার সময় তার ভিতরে সেট করে দিয়ে দেয়, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম কম্পিউটার তৈরিকারী প্রতিষ্ঠান সেট করে দিয়ে দেয়, সেগুলো স্থায়ী মেমোরি। এবং অস্থায়ী মেমোরিতে আমরা ডাটা রাখতে পারি এবং সেগুলো আবার এডিট করতে পারি, অর্থাৎ সেই ডাটাগুলোকে মুছে ফেলতে পারি, মুছে ফেলে আবার তথ্য সংরক্ষণ করতে পারি। তাহলে এগুলোকে বলছি অস্থায়ী মেমোরি। তাহলে কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে তাকে মেমোরি বলে। ডাটা প্রক্রিয়াকরণের জন্য মেমোরির নির্দিষ্ট স্থানকে বলে মেমোরি অ্যাড্রেস। তাহলে ডাটা প্রক্রিয়াকরণের জন্য মেমোরির যে সুনির্দিষ্ট স্থান, সেই স্থানগুলোকে আমরা বলবো মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসের প্রতিটি স্থানকে বলা হয় মেমোরি সেল। মেমোরি অ্যাড্রেসের প্রত্যেকটা জায়গা এক একটা মেমোরি সেল বলে। আর প্রতিটি মেমোরি সেলে 0 বা 1 বিট তথ্য সংরক্ষণ করতে পারে। অর্থাৎ আমরা জানি যে এই মেমোরি সেলগুলো এক একটা ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। প্রত্যেকটা মেমোরি সেল 0 বা 1 তথ্য সংরক্ষণ করতে পারে, অর্থাৎ 1 বিট তথ্য সংরক্ষণ করে প্রত্যেকটা সেলে একটা বিট 0 অথবা 1 একটা বিট তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। এর তিনটি অংশ কি কি? একটি হচ্ছে প্রাইমারি মেমোরি, একটি সেকেন্ডারি মেমোরি, আর একটি ক্যাশ মেমোরি। এই 3 প্রকারের মেমোরি আছে। আমরা এই মেমোরি সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসে প্রাইমারি মেমোরি। যে মেমোরি ALU এর সাথে সরাসরি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বলি। আমরা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের সাথে যে মেমোরিগুলো
সরাসরি যুক্ত থাকে। কারণ এখানে এএলইউ বিভিন্ন প্রসেস করার জন্য আমাদের এই মেমোরির দরকার, পূর্বে তো রক্ষিত তথ্যরও প্রয়োজন হয়। তাহলে এএলইউ এর সাথে সরাসরি অ্যাক্সেস থাকে সেগুলোকে আমরা বলছি প্রাইমারি মেমোরি। এটি সিপিইউ এবং এএলইউ এর সাথে এই মেমোরি সরাসরি অ্যাক্সেস থাকে, অর্থাৎ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের সাথে এই মেমোরির সরাসরি অ্যাক্সেস থাকে, অর্থাৎ এর সাথে সরাসরি যুক্ত থাকে, বিভিন্ন তথ্য আদান প্রদান করে যে মেমোরির সাহায্যে, সেটাকে বলবো আমরা প্রাইমারি মেমোরি। প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন তথ্য ও ফলাফল অস্থায়ীভাবে এখানে জমা থাকে। প্রোগ্রাম যখন চলবে, অর্থাৎ বিভিন্ন ইনপুট দিব, সেগুলো যখন প্রসেস হবে, সেই প্রসেস হওয়ার সময় বিভিন্ন তথ্য এবং ফলাফল এখানে অস্থায়ীভাবে এখানে জমা থাকে। এর ধারণ ক্ষমতা কম। সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশ এই মেমোরিতে রক্ষিত থাকে, অর্থাৎ এটি আমরা জানি যে স্থায়ী যে মেমোরিগুলো আছে সেখানে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুই ধরনের সফটওয়্যার আছে। আমরা সিস্টেম সফটওয়্যারের যে প্রয়োজনীয় অংশ, সেই সিস্টেম সফটওয়্যারগুলো প্রাইমারি মেমোরির ভিতরে থাকে। এরপরে আসছি আমরা সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি? যে মেমোরি এএলইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না, তাকে সেকেন্ডারি মেমোরি বলে। অর্থাৎ এই মেমোরিগুলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এর সাথে সরাসরি অ্যাক্সেসে থাকে না। সিপিইউ এবং এএলইউ এর সাথে এই মেমোরি সরাসরি অ্যাক্সেস থাকে না, কিন্তু অতিরিক্ত মেমোরির প্রয়োজনে সেকেন্ডারি মেমোরি ব্যবহৃত হয়। অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে এই মেমোরি সরাসরি অ্যাক্সেস থাকে না, কিন্তু যদি অতিরিক্ত মেমোরির প্রয়োজন পড়ে সিপিইউর, অর্থাৎ প্রাইমারি মেমোরি যদি অতিরিক্ত প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সেকেন্ডারি মেমোরিকে প্রাইমারি মেমোরির অংশ হিসাবে ব্যবহার করা যায়। এর ধারণ ক্ষমতা অনেক, কিন্তু গতি কম। সেকেন্ডারি মেমোরিগুলোকে আমরা বাইরে থেকে ইনপুট করতে পারি, অর্থাৎ বাইরে থেকে আমরা অতিরিক্ত হিসেবে আমরা আরও সেকেন্ডারি মেমোরির প্রয়োজন হলে আমরা দিতে পারি। তাই এর ধারণ ক্ষমতা অনেক, অর্থাৎ এর ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে আর এক অন্য মেমোরি যুক্ত করা যায়, কিন্তু এর গতি হচ্ছে কম। এরপরে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটাও গুরুত্বপূর্ণ। যে মেমোরি প্রসেসর ও প্রধান মেমোরির মাঝে যুক্ত থাকে তাকে ক্যাশ মেমোরি বলে। মাইক্রো প্রসেসর বা প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝখানে যুক্ত থাকে, সেটি হচ্ছে ক্যাশ মেমোরি। যে সকল নির্দেশ ও ডাটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদেরকে ক্যাশ মেমোরিতে রাখা হয়। অর্থাৎ কম্পিউটারের যে তথ্যগুলো খুব বেশি প্রয়োজন ক্যাশ মেমোরিতে থাকে, সেখান থেকে সহজে নিয়ে প্রসেস করতে পারে। এই জন্য বেশি অ্যাক্সেসের ডাটাগুলোকে ক্যাশ মেমোরিতে রাখা হয়। সিপিইউ এর কোনো তথ্য প্রয়োজন হলে প্রথমে এই মেমোরিতে খোঁজ করে, না পেলে প্রধান মেমোরিতে যায়। তাহলে প্রধান সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেস করার সময় কোনো তথ্যকে প্রথমে খোঁজ করবে ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরিতে যদি পায় তাহলে প্রাইমারি মেমোরিতে যাবে না, যদি ক্যাশ মেমোরিতে না পায় তাহলে সে প্রধান মেমোরিতে খোঁজ করবে যে কোথায় সেই তথ্যগুলো রাখা আছে, সেখান থেকে তথ্যগুলো নিয়ে মাইক্রো প্রসেসর প্রসেস করবে। তাহলে ক্যাশ মেমোরি খুবই গুরুত্বপূর্ণ মেমোরি। এর ধারণ ক্ষমতা কম, প্রাইমারি মেমোরির ধারণ ক্ষমতা আরেকটু বেশি এবং সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা সব থেকে বেশি। এর ধারণ ক্ষমতা কম, গতি বেশি। এর গতি খুব বেশি, ক্ষুদ্রতম এবং দামি স্মৃতি, অর্থাৎ এটি দাম খুব বেশি ক্যাশ মেমোরির এবং সবচেয়ে ক্ষুদ্রতম, কম ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এর গতি বেশি। প্রাইমারি মেমোরির প্রকারভেদ। প্রাইমারি মেমোরি চৌম্বক কোর মেমোরি, এটি একটি প্রাইমারি মেমোরি। এটি কম্পিউটার তৈরির প্রথম দিকে ব্যবহৃত হতো, যা সুইয়ের মতো কোরকে কেন্দ্র করে। এর একটা কোর থাকে, কোরটা হচ্ছে সুইয়ের মতো কেন্দ্র করে, চৌম্বক পদার্থ দ্বারা তৈরি, আংটির মতো বলয় দ্বারা তৈরি, চৌম্বক পদার্থের দ্বারা, এবং এটি হচ্ছে আংটির মতো রিংয়ের মতো একটি বলয় দ্বারা এটি তৈরি। এটি এখন ব্যবহৃত হয় না, কম ব্যবহৃত হয়। এর পরে আছে পাতলা পর্দা মেমোরি, অর্ধপরিবাহী মেমোরি। অর্ধপরিবাহী মেমোরিটা বেশি ব্যবহৃত হয়। আমরা জানি যে অর্ধপরিবাহী, পাতলা পর্দা মেমোরিটাও কম ব্যবহৃত হয়। এখন বর্তমানে প্রচলিত মেমোরি হচ্ছে অর্ধপরিবাহী মেমোরি। আমরা জানি যে যাদের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তারা হচ্ছে অর্ধপরিবাহী,
এই অর্ধপরিবাহী দিয়ে সব ধরনের ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি তৈরি, এবং এই মেমোরিটাও হচ্ছে সেই অর্ধপরিবাহী তৈরি। সিলিকন, জার্মেনিয়াম, বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী আছে, আমরা জানি সেগুলো, তাই দিয়ে তৈরি। অর্ধপরিবাহী মেমোরি কি? এটি অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এর মূল উপাদান ফিলিপ ফ্লপ। আমরা জানি যে ফিলিপ ফ্লপ তৈরি করা হয় অর্ধপরিবাহী পদার্থ দ্বারা, এবং এটি 0 এবং 1 যে কোনো একটি তথ্য সংরক্ষণ করতে পারে, যা 1 বিট 0 বা 1 সংরক্ষণ করতে পারে। এটি ছোট ও দামে সস্তা। এই মেমোরিটি ছোট এবং দামে সস্তা অর্ধপরিবাহী মেমোরি, কারণ এটি অ্যাভেলেবেল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। এটি দুই প্রকার। একটি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস অর রিড অর রাইট মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অথবা রিড অর রাইট মেমোরি। এবং আরেকটি হচ্ছে রম, রিড অনলি মেমোরি। রমের তথ্য শুধুমাত্র পড়া যায়, এটি এডিট করা যায় না, লেখা যায় না, এখানে কোনো তথ্য সংযোজন করা যায় না। তো কোম্পানি যখন কম্পিউটার তৈরি করে তখন রম সংযুক্ত করে দেয়। রমের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে, এগুলো মোছা যায় না। কিন্তু র্যাম হচ্ছে এটি মোছা যায় বা পড়া যায়, এবং নিজের প্রয়োজনে তথ্য সংযোজন বা বিয়োজন করা যায়। র্যাম হচ্ছে রিড অর রাইট মেমোরি, অর্থাৎ এখানে লেখা বা পড়া যায়, দুইটাই করা যায়। কিন্তু রম রিড অনলি মেমোরি, এটি শুধুমাত্র পড়া যায় কিন্তু তথ্য লেখা যায় না। আমরা একটা র্যামের চিত্র দেখতে পাচ্ছি। একটি র্যাম, কম্পিউটারের র্যাম হচ্ছে ইনপুট থেকে প্রাপ্ত সকল তথ্য যে মেমোরিতে জমা হয়। ইনপুট থেকে যে তথ্যগুলো আমরা প্রদান করি সেগুলো যে মেমোরিতে জমা হয় সেটি হচ্ছে র্যাম। এখানে যে কোনো তথ্য লেখা বা মোছা যায়। পূর্বেই বলেছি যে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি যে কোনো সময় তথ্য যে আমাদের প্রয়োজনে আমরা লিখতে পারি, অথবা যে কোনো প্রয়োজন হলে আমরা সেই তথ্যকে মুছে পুনরায় আবার লিখতে পারি। এটি মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে, মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে। এটি এবার দুই প্রকার। কী? একটি হচ্ছে ডাইনামিক র্যাম বা ডির্যাম, এবং একটি স্ট্যাটিক র্যাম বা এসর্যাম। এই দুই প্রকারের র্যাম আছে। আমরা একটা ডাইনামিক র্যামের ছবি দেখতে পাচ্ছি। এটি একটি ডাইনামিক র্যাম। এই ডাইনামিক র্যামে বারবার লিখনের মাধ্যমে সঞ্চিত তথ্যকে পুনর্জীবিত করতে হয়। এখানে ডাইনামিক র্যামটাকে বারবার লিখনের মাধ্যমে এটাকে পুনর্জীবিত করতে হয়। এর মসফেট এবং ক্যাপাসিটার দ্বারা তৈরি। এটি আমরা জানি যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সেই ফেটের একটি হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মসফেট, যেটি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট তাই দ্বারা গঠিত, এবং একটি ক্যাপাসিটার দ্বারা তৈরি। ক্যাপাসিটার চার্জের উপরে অফ, 0 এবং অন 1 নির্ভর করে। অর্থাৎ ক্যাপাসিটারে চার্জিং হলে, যদি চার্জিং থাকে তাহলে 1, এবং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে 0 ধরা হয়। এটি অফ এবং অনের উপরে নির্ভর করে ক্যাপাসিটারে। এটিও দুই প্রকার। কি? সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস ডিরাম। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, সমলয়ী এবং অসমলয়ী দুই প্রকারের হতে পারে ডিরাম। তোমরা একটু পড়বে এইগুলো, এই বিস্তারিত। এবং আরেকটি হচ্ছে কি এসর্যাম, বারবার লিখনের মাধ্যমে সঞ্চিত তথ্যটাকে পুনরুজ্জীবিত করতে হয় না। এসর্যামটায় বারবার লিখনের মাধ্যমে একে পুনরুজ্জীবিত করা লাগে না, কিন্তু ডি র্যামে যেটি প্রয়োজন। ডাইনামিক র্যাম ফিলিপ ফ্লপ দ্বারা তৈরি, আর এই র্যামটি হচ্ছে ফিলিপ ফ্লপ। আমরা পূর্বেই ফিলিপ ফ্লপ সম্পর্কে জানি, SR ফিলিপ ফ্লপ, JK ফিলিপ ফ্লপ, ডি ফিলিপ ফ্লপ, টি ফিলিপ ফ্লপ, বিভিন্ন ধরনের ফিলিপ ফ্লপ আছে। সেই ফিলিপ ফ্লপ দ্বারা তৈরি হচ্ছে এসর্যাম। এটি বাইনারি বিট অফ 0 এবং অন 1 নির্ভর করে, অর্থাৎ এটি বাইনারি তথ্য সংরক্ষণ করে। আমরা জানি যে ফিলিপ ফ্লপ 1 বিট তথ্য সংরক্ষণ করে। সেই তথ্য সংরক্ষণের মাধ্যমে এটি 0 এবং 1 হিসেবে তথ্য সংরক্ষণ করে। এটিও দুই প্রকার সাধারণত। এটিও সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, অর্থাৎ সমলয়ী এবং অসমলয়ী, এই দুই প্রকারের এসর্যাম আছে। তোমরা এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস সিস্টেম সম্পর্কে একটু ধারণা নেবে বিভিন্ন প্রকার বইয়ে বা ইন্টারনেট থেকে দেখতে পারো। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা পড়াশোনা চালিয়ে যাও। করোনাকালে তোমরা বাড়িতে বসে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনাগুলো চালিয়ে যাও।